ক্লাস 6 স্টুডেন্টস, এর আগের ক্লাসে তোমাদের বল ও শক্তির প্রাথমিক ধারণা চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর সম্পর্কে পড়ানো হয়েছিল। তো আজকে তোমাদের পড়াতে চলেছি তা হলো বিভিন্ন শক্তি শৃঙ্খলের ধারণা সম্পর্কে। তো তার মধ্যে প্রথমেই আছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কাকে বলে? খাদ্য শৃঙ্খল হলো, এর আগের ক্লাসে তোমরা পড়েছো কি যে আমাদের পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। এই সূর্য থেকে সৌরশক্তিকে আবদ্ধ করে রাখে কে? না, উৎপাদক বা সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করে রাখে। সেই খাদ্যের উপর নির্ভর করে থাকে সমস্ত জীবকুল, অর্থাৎ উদ্ভিদকুল এবং প্রাণীকুল। তো এই শক্তি কি করে না, বিভিন্ন খাদকের মধ্য দিয়ে যে প্রবাহিত হয়, অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদক সম্পর্কযুক্ত যে শৃঙ্খল, যার মধ্যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হয় একটা খাদক থেকে পরবর্তী খাদকে, সেই শৃঙ্খলকেই বলা হচ্ছে কি খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। একটি খাদ্য শৃঙ্খলের যদি উদাহরণ দিই, সেটি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। ধরো সূর্যালোক থেকে সৌরশক্তিকে আবদ্ধ করছে কে? বলো, সবুজ উদ্ভিদ বা উৎপাদক। সবুজ উদ্ভিদ, আমি ঘাস লিখছি, ঘাস হচ্ছে এখানে কি উৎপাদক। এই ঘাসকে কে খাদ্য হিসেবে গ্রহণ করে? ফড়িং। এই ফড়িংকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। এবং সাপকে খাচ্ছে ময়ূর। তাই তো বাস্তুতন্ত্রে আমরা এটা দেখতে পাই যে তাহলে উৎপাদককে যে খাদক খাচ্ছে তাকে বলা হচ্ছে কি, এখানে ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে। অর্থাৎ উৎপাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে কি বলা হয়? প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক বা প্রাথমিক খাদক। আবার প্রাথমিক খাদককে যে সমস্ত জীব খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক বলা হয়, বা গৌণ খাদক বা গৌণ খাদক। আবার এই দ্বিতীয় শ্রেণীর খাদককে যে সমস্ত জীব খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। আর তৃতীয় শ্রেণীর খাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করে বা বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্য শৃঙ্খলের একদম শেষে যে খাদকটি থাকে সেটিকে বলা হচ্ছে সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ খাদক। তো এই খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রতিটি জীব আমাদের বাস্তুতন্ত্রে অন্যান্য জীবের উপর খাদ্য জন্য নির্ভর করে থাকে এবং খাদ্য যে সম্পর্ক সেটা বজায় থাকে। তো এটি এক প্রকারের খাদ্য শৃঙ্খল। এটি তৃণভূমিতে কিন্তু আমরা এই ধরনের খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পাই, ঠিক আছে। এছাড়াও খাদ্য শৃঙ্খল যদি আমি বলি একটি বনভূমির খাদ্য শৃঙ্খল, তখন তোমরা কি বলবে? যে
বনভূমির খাদ্য শৃঙ্খলে এই ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে খায় হরিণ, এবং হরিণকে কি খাদ্য হিসেবে গ্রহণ করে? বাঘ। তাই তো এই খাদ্য শৃঙ্খলা আমরা কোথায় দেখতে পাই? না বনভূমিতে দেখতে পাই। আবার জলাভূমি বা জলাশয়ের খাদ্য শৃঙ্খলের দিকে যদি আমি দেখি, জলাশয়ের খাদ্য শৃঙ্খল, জলাশয় বা পুকুরেতেও কিন্তু বিভিন্ন জীব পরস্পরের সাথে খাদ্যের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। জলাশয়ের খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দিচ্ছি। পুকুরেতে দেখবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে সবুজ উৎপাদক থাকে তাকে বলা হচ্ছে কি? ফাইটোপ্ল্যাঙ্কটন। একদম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, খালি চোখে অতটা স্পষ্ট দেখা যায় না, তাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন জলাশয়ে উৎপাদকের ভূমিকা কিন্তু পালন করে। এরা সবুজ হয় এবং জলসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? জুপ্ল্যাঙ্কটন। একদম খুবই ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব প্রাণী, সেটা হচ্ছে তাকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন এই জুপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে জলাশয়ের মধ্যে একদম যে সমস্ত ছোট ছোট মাছ থাকে তারা। ছোট মাছ এবং ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে? বড় মাছ। যে সমস্ত বড় বড় পুকুরে মাছ থাকে তারা কিন্তু ছোট মাছগুলোকেও কিন্তু খেয়ে নেয়, বোয়াল জাতীয় যে সমস্ত মাছ থাকে। তাহলে এটি হলো একটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ। আচ্ছা, এরপরে আসছি খাদ্য জাল। খাদ্য জাল কাকে বলে? তাহলে খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল বিভিন্ন অঞ্চলে কি কি খাদ্য শৃঙ্খল দেখা যায় সেটা সম্পর্কে তোমরা জানলে। এবারে এসো খাদ্য জাল কাকে বলে। খাদ্য জাল হলো বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল পরস্পর একত্রিত হয়ে যে জালকাকার খাদ্য খাদক সম্পর্কের যে বিন্যাস আমরা বাস্তুতন্ত্রে দেখি তাকেই বলা হচ্ছে খাদ্য জাল। যেমন এই একটা উপরে একটা খাদ্য শৃঙ্খল দেখতে পেয়েছো, সূর্যালোক, এই ঘাস বা উৎপাদক সূর্যালোক তো গ্রহণ করে, এবার সেই ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করে ফড়িং, ফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ, সাপকে ময়ূর, আবার ঘাসকে হরিণ খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে, আবার যদি আমি দিই ঘাসকে খরগোশ খাচ্ছে, খরগোশ খাচ্ছে, এই খরগোশকে আবার কে খায়? ছোট ছোট যে খরগোশ তাকে কিন্তু বাজ পাখিও খেয়ে ফেলতে পারে, একে বাজ পাখি খেতে পারে। আবার এখানে সাপকেও কিন্তু বাজ পাখি খাদ্য হিসাবে খেতে পারে, তাই তো। আবার হরিণকে সিংহ খেতে পারে, ঠিক আছে। আবার ধরো খরগোশকে নেকড়ে খাদ্য হিসেবে খায়। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি খাদ্য শৃঙ্খল কিন্তু একত্রিত হয়ে যে জালকাকার একটা খাদক সম্পর্কযুক্ত বাস্তুতন্ত্রে যে গঠন সৃষ্টি করে সেটাকে কিন্তু বলা হচ্ছে খাদ্য জাল। তোমাদের বইতে 93 পাতাতে একটি খাদ্য জালের ছবি কিন্তু এখানে দেওয়া আছে, তো এটা তোমরা করবে। আচ্ছা, এবারে আসছি খাদ্য পিরামিড কাকে বলা হয়। খাদ্য পিরামিড
পিরামিড আকারের এইভাবে একটি চিত্র অঙ্কন করা আছে। সেখানে একদম উপরে অঙ্কন করা আছে বাঘের ছবি, তার নিচে আছে ময়ূর, তার নিচে আছে সাপ, তার নিচে আছে ব্যাঙ, তার নিচে আছে হরিণ এবং একদম নিচের স্তরে আছে ঘাস বা উৎপাদক। অর্থাৎ খাদ্য পিরামিড হচ্ছে যে একটি খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ আর প্রাণীদেরকে যদি নিচের থেকে একদম উপরের দিকে ধাপে ধাপে সাজানো যায় তাহলে দেখবে একটা পিরামিডাকার যে গঠন সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? খাদ্য পিরামিড। আর এই খাদ্য পিরামিডের প্রত্যেকটা যে স্তর, প্রত্যেকটা স্তরকে কি বলা হচ্ছে? পুষ্টি স্তর বা প্রতিটি, এইটা একটা স্তর, এটা একটা স্তর, এটাকে বলা হচ্ছে প্রতিটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বা ট্রফিক লেভেল বলা হয়। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর থাকে বলে, তোমরা বলবে যে খাদ্য পিরামিডের যে প্রতিটি স্তর সেটাকে বলা হচ্ছে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তো এই প্রতিটি স্তরেতে প্রতিটি মানে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেলে কি না শক্তি একটা স্তর থেকে পরবর্তী স্তরেতে কি হয়? সঞ্চালিত হয় বা রূপান্তরিত হয়। এই যে শক্তি রূপান্তরের যে সূত্র সেটাকে বিজ্ঞানী লিন্ডেম্যান বর্ণনা করেন এবং এটাকে লিন্ডেম্যানের শক্তি, লিন্ডেম্যানের শক্তির এই লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। লিন্ডেম্যান যে শক্তির সূত্রটা তিনি প্রবর্তন করেন সেজন্য এটাকে লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। তো এই সূত্রের মধ্যে বিজ্ঞানী লিন্ডেম্যান কি বলেছেন? তিনি বলেছেন যে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি 10% কি করে? ওই পুষ্টি স্তরে জীবের দেহ গঠনের কাজে লাগে এবং যা পরবর্তী পুষ্টি স্তরের জীব গ্রহণ করতে পারে। অর্থাৎ ধরো হাঁসকে যে ফড়িং খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাহলে ফড়িং যে শক্তিটা সে গ্রহণ করছে ঘাস থেকে তার 10% এই ফড়িংয়ের দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এবং সেই 10% শক্তিটা কে গ্রহণ করতে পারে? ব্যাঙ। ঠিক আছে। আবার এই ব্যাঙের যে 10% শক্তিটা গ্রহণ করে ফড়িং থেকে, আবার ব্যাঙের মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তার 10% আবার কে গ্রহণ করে? সাপ। তো প্রত্যেকটা যে খাদ্য স্তর তার একটা স্তর থেকে পরবর্তী স্তর বা পরবর্তী ট্রফিক লেভেলে খাদ্য শৃঙ্খলের যে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। তো এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রটি প্রবর্তন করেন, তাই এটাকে লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে 10%ই কেন ব্যবহৃত হয়, তাহলে বাকি 90% শক্তি কি কাজে লাগে? না, সেটা বিভিন্ন জীবের শারীরবৃত্তীয় নানা কাজে কিন্তু ব্যবহৃত হয়। 90% শক্তি, কেবলমাত্র 10%ই হচ্ছে পরবর্তী পুষ্টি স্তর বা ট্রফিক লেভেলে স্থানান্তরিত হয়। আচ্ছা, এবারে আসা যাক শক্তির সমস্যা। শক্তির সমস্যা কি? আমরা দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজকর্ম সংগঠন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের শক্তির উপর নির্ভর
শক্তির কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, মানুষের যেহেতু জনসংখ্যা বাড়ছে তত তার ফলে তাদের শক্তির চাহিদাও কিন্তু বাড়ছে। তো সেই কারণে পৃথিবী আমরা কিসের সম্মুখে পড়তে চলেছি, শক্তির সংকটের সম্মুখীন হতে চলেছি। তো সেটাকেই বলা হচ্ছে শক্তির সমস্যা। তো শক্তির যদি আমি উৎস হিসেবে ভাবি তাহলে শক্তির উৎস হচ্ছে সাধারণত দুই ধরনের। শক্তির উৎস অনুযায়ী যদি শক্তিকে আমি ভাগ করি, একটা হলো নবীকরণযোগ্য শক্তি, আর এক ধরনের শক্তি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। নবীকরণযোগ্য শক্তি এবং অনবীকরণযোগ্য শক্তি। আগে আসছি অনবীকরণযোগ্য শক্তি কি। সাধারণত আমরা অনবীকরণযোগ্য শক্তির ব্যবহারটা আমরা বেশি করি। যেমন হচ্ছে ধরো এই অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, এগুলি হচ্ছে সবই জীবাশ্ম জ্বালানি। এগুলি হলো সবই অনবীকরণযোগ্য শক্তি। অর্থাৎ এ সমস্ত শক্তির ভান্ডার যদি শেষ হয়ে যায় পৃথিবীতে তাহলে কিন্তু আর এই সমস্ত শক্তি আমরা কিন্তু সংকটে পড়বো, এই সমস্ত শক্তি কিন্তু আর পাওয়া যাবে না। তো সেই শক্তিগুলিকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। আর নবীকরণযোগ্য শক্তি হচ্ছে এই শক্তির ভান্ডার, এই শক্তি উৎসের ভান্ডার কিন্তু কোনোদিনই ফুরাবে না। তো তাকেই বলা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলি হচ্ছে সবই নবীকরণযোগ্য শক্তি। অর্থাৎ এই সমস্ত শক্তি উৎস কোনোদিনই কিন্তু পৃথিবী থেকে ফুরাবে না এবং আমরা শক্তির সংকটের সম্মুখীন কিন্তু আমরা কোনোদিনই হব না। তো তাহলে আমাদের নবীকরণযোগ্য শক্তির ব্যবহার কিন্তু দিনের পর দিন বৃদ্ধি করা উচিত এবং অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কিন্তু আস্তে আস্তে যতটা কম করা যায় ততই ভালো এবং এটা পরিবেশের পক্ষেও ভালো। কারণ নবীকরণযোগ্য শক্তিগুলি কিন্তু পরিবেশ দূষণ তেমন ঘটায় না, কিন্তু অনবীকরণযোগ্য শক্তি পরিবেশ দূষণ ঘটায়। তো তোমরা তাহলে শক্তির বিভিন্ন প্রকার, শক্তি উৎসের বিভিন্ন প্রকারভেদগুলি তোমরা জানলে এবং যে বাস্তবিক যে শক্তি সমস্যার আমরা সম্মুখীন হতে চলেছি সেটা থেকে মুক্তি লাভের উপায় কি না, নবীকরণযোগ্য শক্তির কিন্তু ব্যবহার আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। তাহলে আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কখনোই শক্তি সমস্যা বা শক্তির সংকটের মুখে পড়ব না। আচ্ছা, এরপরে তোমাদের আছে প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল। প্রাত্যহিক জীবনে ঘর্ষণ বল এই চ্যাপ্টারটি শুরুতেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটি হচ্ছে বল এবং শক্তির প্রাথমিক ধারণা। তো এই চ্যাপ্টারতে তোমাদের প্রথমেই বল কি
বল সম্পর্কে তোমাদের ধারণা হয়েছিল। তো ঘর্ষণ বলও কি না এক প্রকারের বল। তো এই ঘর্ষণ বল কিভাবে সৃষ্টি হয়? ধরো বাহ্যিক কোনো বলের প্রভাবে যখন একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে আসে বা গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন উভয় বস্তুরই তল বরাবর বা তাদের তলের স্পর্শতলের সাথে সমান্তরালভাবে একটা বাহ্যিক বিপরীতমুখী যে একটা বল কাজ করে, সেই বলটাকে কি বল বলা হচ্ছে না ঘর্ষণ বল। যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা বলকে যদি আমি গড়িয়ে দিই মেঝের ওপর দিয়ে, তো কিছুক্ষণ সময় পরে কি আমরা দেখতে পাবো যে বলটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় পরে বলটা দেখা গেল যে থেমে গেল। তো এই যে বলটা থামছে, তো এই বলটাকে থামাচ্ছে কে না অবশ্যই এই মেঝের ওপরে থাকা ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণেই কিন্তু বলটা কি হচ্ছে থামছে। তাহলে আমাদের বাস্তবিক ক্ষেত্রে এবং পরিবেশে ঘর্ষণ বলের কিন্তু প্রয়োজনীয়তা অবশ্যই আছে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কি হতো না, ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে গতিশীল বস্তু সারা জীবন ধরে কি হতো, সে গতিশীল হয়ে যেত এবং কোনোভাবেই কিন্তু সে থামতো না। আচ্ছা, ঘর্ষণ বলের কয়েকটি ঘর্ষণ বলের প্রভাবে যদি কি হয় বলি বা এর ফলাফল কি না, ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ে, উষ্ণতা বৃদ্ধি পায়। এর উদাহরণ হিসেবে দেখবে আমরা অনেকে কি করি, দেশলাই বাক্সের গায়ে কিন্তু আমরা দেশলাই কাঠি কিন্তু জ্বালি। তো দেশলাই কাঠিটার সাথে বাক্সের গায়ে কিন্তু ঘর্ষণ বলের ফলে কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আমরা খুব সহজ একটা উদাহরণ, যদি আমরা হাতে তালুতে ঘষি তাহলেও কিন্তু কি হয়, অনেকবার ঘর্ষণ করলে ওই হাতের তালু দুটির মধ্যে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে ঘর্ষণ বলের ফলে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। আর একটা কি হয়, ঘর্ষণ বলের ফলে বস্তুর ক্ষয় হয়। দীর্ঘদিন যদি ঘর্ষণ বল কোনো দুটি বস্তুর যদি ঘষা লাগতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বস্তুগুলির কিন্তু ক্ষয় হয়, এবং তল যত মসৃণ হবে ঘর্ষণ বল তত কি হবে কম হবে। যদি আমি একটা মসৃণ মেঝের উপর দিয়ে একটা বলকে আমি গড়িয়ে দিই, দেখবে দীর্ঘক্ষণ কিন্তু বলটা গড়াতে একটা অনেক পরে কিন্তু বলটা থামবে। কিন্তু যদি একটা অমসৃণ তলের ওপর, অমসৃণ মেঝের উপর যদি আমি বলটাকে গড়াই, তাহলে বলটা গিয়ে থামতে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে বলটা গিয়ে থেমে গেল। তার মানে কি, এই অমসৃণ তলেতে ঘর্ষণ বল বেশি কাজ করে, তার ফলে বলটাকে সহজেই থামিয়ে দিল। তো এরকম তোমাদের অনেকগুলি আমরা বাস্তবিক জীবনে বিভিন্ন প্রকার যে ঘর্ষণ বল যে সমস্ত ঘটনা দেখা যায় তার সাথে যে সমস্ত ঘর্ষণ বল জড়িয়ে আছে সেই উদাহরণগুলি তোমাদের বইতে দেওয়া আছে। যেগুলি বললাম, হাতের তালুতে ঘষা, দেশলাই বাক্সের গায়েতে কাঠি দিয়ে আগুন জ্বালানো, তারপরে মেঝেতে বলকে গড়িয়ে দেওয়া, এগুলি হচ্ছে সবই ঘর্ষণ বলের উদাহরণ। আচ্ছা, তাহলে তোমরা ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বলের সুবিধা অসুবিধা, বাস্তবিক ক্ষেত্রে কোথায় কোথায় আমরা ঘর্ষণ বল দেখতে পাই, এবং ঘর্ষণ বলের ফলাফল, এবং ঘর্ষণ বলের ক্ষেত্রে বিভিন্ন বস্তুর প্রভাব, এগুলো কিন্তু তোমরা করবে ভালোভাবে। তো তোমাদের বল ও শক্তির প্রাথমিক ধারণা চ্যাপ্টারটি এখানে শেষ হলো।